ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ফেব্রুয়ারি মাস, শীতের শেষ বেলা, সন্দেশখালীকে কেন্দ্র করে তেতে উঠল গোটা বাংলা। তারপর অনেকটা দিন কেটে গেছে, অনেক কিছু ঘটে গেছে। সন্দেশখালী যখন ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, ঠিক তখনই নতুন করে তুলকালাম সেখানে। চতুর্থ দফার ভোটের ঠিক আগের দিন মহিলারা তেড়ে গেলেন সন্দেশখালী স্থানীয় তৃণমূল নেতার দিকে। এক কর্মীকে বেধড়ক মারধর করলেন তারা, আর পুরোটাই ঘটল বিধায়কের সামনে। মহিলারা দাবি করছেন সেখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জোর করে বয়ান বদলের চেষ্টা করছে। टीएमसी के गुंडे संदेशखाली बहनों को डरा रहे हैं। ভোটের বাংলায় কুরুক্ষেত্র সন্দেশখালী। মোদি মমতার বাকযুদ্ধ শেষ হতে না হতেই সন্দেশখালী ফের রণক্ষেত্র। তৃণমূল নেতাকে ধাওয়া করলেন মহিলারা, বেধড়ক মার খেলেন যুব তৃণমূলের কর্মী। কার্যত দর্শকের ভূমিকায় সন্দেশখালীর তৃণমূলের বিধায়ক। অফিসারে গেছিলাম বলে আমার উপর এটা হলো। আমাদেরকে ভয় দেখাচ্ছে আর বলছে যে সবাইকে এক জায়গায় করে সবার ভিডিও করব, আর বলছে 2000 টাকা করে মহিলাদের ফোনে মেরে দিচ্ছে। ভাইরাল ভিডিও ফুটেজ নিয়ে তৃণমূল ও বিজেপির চাপানুতরের জেরে গত কয়েকদিন ধরেই সন্দেশখালী ফুটছে। তৃণমূল ভয় দেখিয়ে নির্যাতিতদের বয়ান বদল করাচ্ছে, এই অভিযোগে এদিন সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন বিজেপির নেতা ও কর্মীরা। শুরুতে থানার সামনে এক প্রস্ত অশান্তি বাধে, ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। অত্যাচার করছে দিলীপ মল্লিকের অনুপ্রেরণায় আগে যারা ছিল শেখ শাহজাহান, শিবহাজরা প্রসাদ, এনাদের জেলে যাওয়ার পরে আবার এনারা জেগে উঠেছে। তো এনারাও খুবই তাড়াতাড়ি জেলে যাবে। বিজেপির অভিযোগ, ভিডিও বিতর্কের নেপথ্যে হাত রয়েছে সন্দেশখালীর স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিকের। বিজেপি কর্মীদের একাংশ ওই তৃণমূল নেতার খোঁজ শুরু করেন। এই ছবি আমরা ঝুপখালিতে দেখেছিলাম, সেখানে অজিত মাইতি সেখানকার তৃণমূল নেতা বিক্ষোভের মুখে পড়েছিলেন, এবং এই ছবি আবার দেখা গেল সন্দেশখালীতে। শান্তির সময় গ্রামেরই একজনের বাড়িতে ছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক, ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক। তাঁদের ঘিরে ধরেন বিজেপি কর্মীরা, আরও তেতে ওঠে পরিস্থিতি। তৃণমূল বিধায়কের সামনেই যুব তৃণমূল কর্মীকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা। এই ছবিটা দেখাতে বলবো, লাঠি দিয়ে মারা হচ্ছে, লাঠি দিয়ে মারা হচ্ছে। উত্তেজনা তৃণমূল বিধায়ক রয়েছেন, এখানে তৃণমূল নেতা রয়েছেন। মানুষের অভিযোগ শুনবো তো, মানে এতক্ষণ ধরে ঘেরাও করে মানুষের অভিযোগ শুনবো। অভিযোগের পদ্ধতি এটা, এভাবে মারধর আপনার উপর সামনে মনে হয় কেউ কিছু বাজে কথা বলেছে, যার জন্য মানুষ ক্ষিপ্ত হয়েছে। বেশ কিছুক্ষণ ধুন্ধুমার চলার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও র্যাব। দুপক্ষকে সরিয়ে দিলে শান্ত হয় পরিস্থিতি। সৌরভ দত্ত ও অর্ণব ব্রহ্মের রিপোর্ট, TV9 বাংলা। ইস্যু সন্দেশখালী, তা নিয়ে মোদি মমতা বাকযুদ্ধ। ভোট ব্যাংক ধরে রাখার জন্য শেখ শাহজাহানকে রক্ষা করার চেষ্টা করছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা তোপ দেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন টাকা ছড়িয়ে সন্দেশখালীতে চক্রান্ত করছে বিজেপি। संदेशखाली में क्या हो रहा है ये पूरा देश देख रहा है। দিল্লি দখলের যুদ্ধে ইস্যু বাংলার সন্দেশখালী। রবিবাসরীয় ঝোড়ো প্রচারে মোদি মমতার মুখেও সেই সন্দেশখালীর নাম। আগে নিজের দিকে তাকিয়ে দেখুন, সন্দেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে, লজ্জা করে না। সন্দেশখালী কাণ্ডে নতুন ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার দিনই ব্যারাকপুরের সভা থেকে এই ইস্যুতে তৃণমূলকে কৌশলী আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। নাম নিলেন শেখ শাহজাহানের, ঘুরিয়ে তোষণের রাজনীতির অভিযোগও তুললেন। संदेशखाली के गुनहगार को पहले टीएमसी की पुलिस ने बचाया, अब टीएमसी ने एक नया खेल शुरू किया है। যে মা বোনদেরকে করে অসম্মান করে, তার মুখ দিয়ে বড় বড় কথা শুনবার জন্য আমরা তৈরি নই। তৃণমূল নেতা শেখ শাহজাহান আর তার বাহিনীর বিরুদ্ধে
নারী নির্যাতনের অভিযোগ সন্দেশখালীকে তুলে এনেছিল জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তাতে তৃণমূলের অস্বস্তি বাড়ছিল, দাপট বাড়াচ্ছিল বিজেপি। কিন্তু সম্প্রতি সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে জড়িয়ে ভাইরাল ভিডিও সামনে আসে, যার সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। এরপরই ঘটনা উল্টো দিকে মোড় নেয়। ৫,০০০ টাকা যদি ধরা হয় পার বুথ, আপনার হচ্ছে ৫০টা বুথ, ৫ বছর ২৫-২.৫ লাখ টাকা বেরিয়ে যায়। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের তত্ত্ব খাড়া করে তৃণমূল। ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ করানো, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে চক্রান্তে জড়িত থাকার অভিযোগ তোলে তারা। এমনকি যে শেখ শাহজাহানকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এখন এই ভিডিও দেখিয়ে আপনারা অভিযোগ করছেন পুরো ষড়যন্ত্র, তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে এদিন সন্দেশখালী ইস্যুতে শেখ শাহজাহানের নাম করে আক্রমণ শানিয়ে তৃণমূলের কৌশলকেই ভোঁতা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। टीएमसी के गुंडे संदेशखाली बहनों को डरा रहे हैं, धमका रहे हैं, सिर्फ इसलिए कि अत्याचारी का नाम शाहजहां शेख है। उसके घर से बम बंदूक निकल रहे हैं, लेकिन वोट बैंक को खुश करने के लिए टीएमसी उसको क्लीन चिट दिलवाने में जुटी है। লজ্জা করে না? এখনো সন্দেশখালী নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে। সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে, রেজাল্টটা মিলিয়ে দেবেন। মা বোনেদের জীবন নিয়ে, তাদের বিষয় নিয়ে এত হালকা আলোচনা, এটা খুব খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। কেন এটা করছে? কেন তৃণমূল করছে? কেন বিজেপি করছে? কার স্বার্থ রক্ষিত হচ্ছে আমি জানি না। নরেন্দ্র মোদীর রবিবাসরীয় প্রচারে উঠে এসেছে সন্দেশখালী। বসিরহাটে ভোটের আগে তৃণমূলও এই অস্বস্তি কাটাতে মরিয়া। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালী আবহে ভোট প্রচার। চতুর্থ দফা নির্বাচনের ঠিক আগের দিন রবিবার ব্যারাকপুরের এক প্রান্তে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর অন্য প্রান্তে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সভা থেকে নরেন্দ্র মোদীকে এক্স মানে প্রাক্তন প্রধানমন্ত্রী বলে ঠেসও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী তিনিও ছাড়ার পাত্র নন, তিনিও তৃণমূল নেতৃত্বকে নিশানা করেছেন। তিনি দাবি করেছেন তৃণমূলের মস্তান ভাইপো বাংলাকে মেরে ফেলবে, পাশাপাশি দিয়ে গেছেন 5টি গ্যারান্টিও। একেই বোধহয় বলে হাই ভোল্টেজ। একই দিনে একই লোকসভা কেন্দ্রে প্রচারে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী। ব্যারাকপুরে মোদী, ব্যারাকপুরে মমতা, প্রথমজন ভাটপাড়ায়, দ্বিতীয়জন আমডাঙ্গায়। উলুবেড়িয়া কেন্দ্রেও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী। প্রতিদিনই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও তার ব্যতিক্রম হয়নি, তবে আজ একেবারে এক্স প্রধানমন্ত্রী বলে ঠেস। আমি এখানে যখন মিটিং করছি তখন আমাদের দেশের বিদায়ী প্রধানমন্ত্রী মানে এক্স প্রাইম মিনিস্টার তিনিও ব্যারাকপুরে মিটিং করেছেন। তৃণমূলের দিকে বারবার অভিযোগের তীর ছুড়েছেন নরেন্দ্র মোদী, বলেছেন বাংলাকে মেরে ফেলবে তৃণমূলের মস্তান। साथियों, टीएमसी के लिए बांग्ला मस्तान भाईपो बांग्लार मेये से गेंथेছেন দুর্নীতি অস্ত্রেও। भर्ती के लिए राज्य सरकार ने रेड कार्ड बनाए हुए थे। ये रेड कार्ड खुले बाजारों में बेचे जाते थे, यहां पदों की बोली लगती थी। और इतना ही नहीं, इस घोटाले के लिए OMR सीट्स को चलाया गया। পাল্টা দিতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখেও দুর্নীতির অভিযোগ। তখন করে মমতা ব্যানার্জিকে চোর বলতে হচ্ছে আপনাকে। যত ইচ্ছা চোর বলে যান, আমার গায়ে ফোস্কা পড়বে না। ওটা আপনারা যে কতটা ভয় পেয়েছেন এটা তারই প্রমাণ, কারণ টাকা খরচ করে আপনাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এইসব কথা বলতে হচ্ছে। এবারের ভোট প্রচারে প্রধানমন্ত্রীর হাতিয়ার মোদীর গ্যারান্টি। চতুর্থ দফার ভোটের আগের দিন প্রচারে এসে 5 গ্যারান্টির স্বপ্ন দেখিয়েছেন নরেন্দ্র মোদী। বলেছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হবে না, SC ST OBCদের সংরক্ষণ কেউ আটকাতে পারবে না, রামনবমী পালন কেউ রুখতে পারবে না,
রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে না। বাংলায় সিএএ আইন প্রণয়ন কেউ আটকাতে পারবে না। बंगाल को 5 गारंटी दे रहा हूं। আপনার গ্যারান্টি আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম। जब तक मोदी है सीएए कानून को भी कोई रद्द नहीं कर पाएगा। তিনি নাকি গ্যারান্টি দিয়েছেন। কি গ্যারান্টি? না তো ক্যাব মতুয়াদের করতেই হবে। আমি বলছি গায়ের জোরে হবে না। धर्म के आधार पर आरक्षण नहीं दिया जाएगा। আমরা নাকি মাইনরিটিজ রিজার্ভেশন দিয়ে দেবো শিডিউল কাস্টের কোটা ছেড়ে। আমি মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলছি, আপনার বুকের পাটা থাকলে আপনি এ কথা মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলতে পারবেন না। তার কারণ আমি এতটাই সাচ্চা। এখনো প্রকৃতির উত্তাপ একটু কম, ভোট বঙ্গ অবশ্য তেতেই রয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এখনো ভোট শেষ হয়নি, তবে এখন থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক্স বলা শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য তরজাটা গতকাল থেকেই শুরু করে দিয়েছিলেন কেজরিওয়াল। সদ্য জামিনে মুক্ত কেজরিওয়াল তিনি প্রশ্ন তুলেছিলেন মোদীর রিটায়ারমেন্ট নিয়ে। তিনি প্রশ্ন তুলেছিলেন যে পরবর্তীকালে মানে নেক্সট ইয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75 বছর পূর্ণ হচ্ছে, এরপর কি তিনি অবসর নেবেন? আর যদি অবসর নেন তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কে? অমিত শাহ? অমিত শাহ জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে। ये लोग इंडिया गठबंधन से पूछते हैं आपका प्रधानमंत्री कौन होगा। मैं बीजेपी से पूछता हूं आपका प्रधानमंत्री कौन होगा। জেল থেকে বেরিয়ে প্রথম সভাতেই চমকে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী তো নরেন্দ্র মোদী, দুদিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেবেন। সেই বিজেপিকে অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন করছে প্রধানমন্ত্রী প্রার্থী কে? मोदी जी अगले साल 17 सितंबर को 75 साल के हो रहे हैं। बीजेपी के अंदर मोदी जी ने 2014 में मोदी जी ने खुद ने रूल बनाया था कि बीजेपी के अंदर जो भी 75 साल का होगा उसको रिटायर कर दिया जाएगा। अब मोदी जी अगले साल 17 सितंबर को रिटायर होने वाले हैं। तो मैं बीजेपी से पूछना चाहता हूं आपका प्रधानमंत्री का दावेदार कौन है? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির পোস্টার বয়, তার বিরুদ্ধে কোনো গ্রহণযোগ্য মুখ এখনো ইন্ডিয়া ঐক্য খাড়া করতে পারেনি। তাই কি অরবিন্দ কেজরিওয়াল পাল্টা চাল দিলেন? ভোটারের মনে সংশয় তৈরি করার চেষ্টা করলেন যে মোদীকে দেখে ভোট দিচ্ছেন, তিনিই প্রধানমন্ত্রী থাকবেন না, এই বার্তা দিতে চাইলেন। শুধু তাই নয়, বিজেপির মধ্যেও বিভাজনের চেষ্টা করেছেন কেজরিওয়াল। কেজরিওয়াল এই বলেছেন মোদী নির্বাচিত হওয়া 2 মাসের মধ্যে যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হবে, ঠিক যেভাবে রাজস্থানে বসুন্ধরা রাজে, মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান, ছত্তিশগড়ে রমন সিংকে সরানো হয়েছে। अगर ये चुनाव जीत गए मेरे से लिखवा लो 2 महीने के अंदर उत्तर प्रदेश का मुख्यमंत्री बदल देंगे ये लोग। योगी आदित्यनाथ की राजनीति खत्म करेंगे, उनको भी निपटा देंगे ये लोग। अगर इनकी सरकार बनी तो पहले अगले 2 महीने में योगी जी को निपटाएंगे ये, और उसके बाद मोदी जी के सबसे खास अमित शाह को ये प्रधानमंत्री बनाएंगे। तो मैं लोगों को, देश के लोगों को आगाह करना चाहता हूं, मोदी जी अपने लिए वोट नहीं मांग रहे। मोदी जी अमित शाह को प्रधानमंत्री बनाने के लिए वोट मांग रहे हैं। মোদী তৃতীয়বার জিতলে তাতে সবচেয়ে বেশি অবদান থাকবে যোগী আদিত্যনাথেরই, কারণ উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি লোকসভা আসন, আর তাতে একতরফা জেতার হিসেব কষে রেখেছে বিজেপি। তাছাড়া রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ক্লিন সুইপ করাতে চায় বিজেপি। তাই কি বেছে বেছে এই রাজ্যগুলিরই প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নাম নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, যাতে প্রাদেশিক স্তরে বিজেপির অন্দরে অন্তর্কলহ তৈরি হয়। অরবিন্দ কেজরিওয়াল যাকে মোদীর উত্তরসূরি বেছেছেন, সেই অমিত শাহ পত্রপাঠ বিতর্কে জল ঢেলেছেন। मैं अरविंद केजरीवाल एंड कंपनी और पूरे इंडिया अलायंस को कहना चाहता हूं, मोदी जी 75 साल के हो जाए, इससे आपको आनंदित होने की जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी के संविधान में कहीं नहीं लिखा है।
मोदी जी ही ये टर्म पूरी करेंगे और मोदी जी ही आगे देश का नेतृत्व करते रहेंगे। इसमें भारतीय जनता पार्टी में कोई कंफ्यूजन नहीं है, ये कंफ्यूजन खड़ा करना चाहिए। বিজেপির প্রধানমন্ত্রিত্ব নিয়ে কেন চিন্তিত কেজরিওয়াল? তাহলে কি তিনি ধরেই নিচ্ছেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছেন? সেটা বুঝতে পেরেই হয়তো কেজরিওয়াল 7টা বাজার থেকে শোনা হিসেব দিলেন বিজেপি 220-র বেশি আসন পাবে না। मेरा अपना आकलन है कि 4 जून के बाद इनकी सरकार नहीं बन रही, मोदी सरकार नहीं बन रही। मेरा अपना मानना है, और सट्टा बाजार में भी जो चल रहा है, इनकी 220 से 230 के बीच में सीट आ रही है, उससे ज्यादा सीट नहीं आ रही। TV9 বাংলা। আগামীকাল বাংলায় ভোট চতুর্থী। 5টি জেলা, 8টি কেন্দ্র এবং 75 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। কোন কোন প্রার্থী? হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। কারা কারা রয়েছেন? রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, রয়েছেন মহুয়া মৈত্র, দিলীপ ঘোষ, শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়। এই দফায় হতে চলা এই 8 কেন্দ্রে এর আগে তৃণমূল কংগ্রেস জিতেছিল 4টিতে, বিজেপি 3টিতে, কংগ্রেস 1টিতে। আর ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে আগামীকাল নামতে চলেছে 600 কেন্দ্রীয় বাহিনী, 600 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দেখতে দেখতে ফোর্থ গিয়ারে পৌঁছে গেল লোকসভা ভোট। সোমবার চতুর্থ দফায় দেশের 96 আসনে ভোট। তার মধ্যে রয়েছে বাংলার 8টি কেন্দ্র: কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল। প্রথম 3 দফা থেকে চতুর্থ দফার ভোট ধারে ভারে এবং চরিত্রগতভাবে কিছুটা আলাদা হতে চলেছে। এই প্রথম অনুব্রত মণ্ডলকে ছাড়া লোকসভা ভোট হবে বীরভূমে। শতাব্দী, অসিত মালদের কাছে খেলা কি এবার একটু কঠিন হতে চলেছে? নজর থাকবে বর্ধমান দুর্গাপুরেও। শীর্ষ নেতৃত্বের নির্দেশে মেদিনীপুর ছেড়ে এবার এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। তার সাংগঠনিক দক্ষতার পরীক্ষা হবে এই দফায়। দিলীপের প্রধান প্রতিপক্ষ তৃণমূলের কীর্তি আজাদ। কৃষ্ণনগরে মহুয়া মৈত্র বনাম অমৃতা রায়ের লড়াইও বেশ হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছেন ভোট পণ্ডিতরা। সাংসদ পদ বাতিলের পর আসন ধরে রাখতে মরিয়া মহুয়া। রানাঘাটে তৃণমূলের মুকুটমণি অধিকারী বনাম বিজেপি জগন্নাথ সরকারের টক্করও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। সিএএ আবহে মতুয়া ভোট কোন দিকে যায়, বিশ্লেষকদের নজর থাকবে সেদিকেও। এই দফায় হাই ভোল্টেজ কেন্দ্রের শীর্ষে থাকবে বহরমপুর। ডাবল হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে ভোট ময়দানে নামছেন অধীর চৌধুরী। তার বিপরীতে রয়েছেন তৃণমূলের ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান এবং বিজেপির চিকিৎসক প্রার্থী নির্মল সাহা। অনেকেই বলছেন অধীরের লড়াই এবার একটু কঠিন। তবে চ্যালেঞ্জ যতই কঠিন হোক, তিনি যে সহজে মাঠ ছাড়তে রাজি নন, ভোটের কয়েক ঘন্টা আগেও তা স্পষ্ট করে দিলেন। শনিবার রাতে বহরমপুর পুরসভার আবাসনে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, জোড়া ফুলে ভোট না দিলে আবাসন থেকে বের করে দেওয়ার হুমকি দেয় তৃণমূলের লোকজন। শ্লীলতাহানির অভিযোগও ওঠে। টিএমসির কিছু মদ মাতালে লোক, তাদের একটাই বক্তব্য, এখানে কংগ্রেস পার্টিকে ভোট দিলে তোমাদের এই বিল্ডিংয়ে থাকতে দেবো না, বিল্ডিং আমরা ভেঙে গুড়িয়ে দেব। মহিলারা প্রতিবাদ করেছে, তার জন্য তাদেরকে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে। এরপরে এখানকার সব মহিলা যখন তারা প্রতিবাদে মুখর হয়েছে, সেই সমস্ত হারমাদদের দল তারা এখান থেকে পালিয়েছে। শুধু বাঘা বাঘা প্রার্থীদেরই নয়, চতুর্থ দফার ভোট নির্বাচন কমিশনের কাছেও বড় চ্যালেঞ্জ। কারণ বীরভূম, বোলপুর, বহরমপুরের মতন আসনগুলোর ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়। অতীতে ভোট হিংসায় একাধিক নজির আছে এখানে। সেই ছবির পুনরাবৃত্তি যাতে না হয়, সেটা নিশ্চিত করতে বজ্রআটনির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ভোট ফেজে মোট 596 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে শুধু বর্ধমান পূর্বেই থাকবে 152 কোম্পানি, বীরভূমে 131 কোম্পানি। বাকি 3 দফার মতন চতুর্থ দফাতেও কমিশন নির্বিঘ্নে ভোট করার রেকর্ড অক্ষত রাখতে পারবে কিনা, সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বালি পাচারের অভিযোগ, মাটি পাচারের অভিযোগ না এ রাজ্যে নতুন কোনো অভিযোগ নয়। বছরভর বিভিন্ন জেলা থেকে এই অভিযোগ সামনে আসে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই অভিযোগকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়ে যাচ্ছে। আর ঠিক এই আবহে 2 দিনাজপুরে সেখানে বালি মাটি মাফিয়াদের দাপাদাপি। অভিযানে গিয়ে আক্রান্ত হতে হলো খোদ সরকারি আধিকারিকদের। একবার ভেবে দেখুন, সরকারি আধিকারিকরা তারা যাচ্ছেন, সেখানে গিয়ে তাদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে। আচ্ছা বলুন তো, কার প্রশ্রয়ে মাফিয়াদের এত বারবারন্ত? পুলিশ প্রশাসন কেন নিষ্ক্রিয়? উঠছে এমনই প্রশ্ন। কয়লা গরু পাচারের সঙ্গে বাংলায় বালি পাচারের অভিযোগও বিস্তর। বেআইনিভাবে বালি তুলে তা কোটি কোটি টাকায় বিক্রির অভিযোগ ওঠে। অতিরিক্ত বালি বোঝাই লরি ট্রাকে দাপাদাপিতে রাস্তার ক্ষতি পথ দুর্ঘটনার অন্যতম কারণ বলেও অভিযোগ করা হয়। এত অভিযোগ সত্ত্বেও বেপরোয়া বালি মাফিয়ারা, তাদের সাহস এতটাই,
সরকারি আধিকারিকদের গায়ে পর্যন্ত হাত তুলছে। বেশ কিছুদিন ধরে পুনর্ভবা নদীর বানগড় ও নারায়ণপুর এলাকা থেকে দেদার বালি পাচারের অভিযোগ উঠছে। খবর পেয়ে তৎপর হয় প্রশাসন। গঙ্গারামপুরের পশ্চিম হালদারপাড়া এলাকায় অভিযানের নামে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। অভিযোগ, সরকারি আধিকারিকদের বাধা দেয় দুষ্কৃতীরা, তাদের মোবাইলও কেড়ে নেওয়া হয়। কোনো রকমে প্রাণে বাঁচেন তারা। ইলিগাল স্টক, হিউজ পরিমাণে স্টক, এবং সেখানে গাড়ি দাঁড় করানো রয়েছে এবং গাড়ির মালিক চলে এসে গাড়িটাকে, তার ড্রাইভারকে ডেকে পুরো আমাদের সামনেই আনলোড করে দেওয়ার চেষ্টা করে এবং আমাদের সাথে ধস্তাধস্তি করে। পুলিশ ফোর্সের জন্য আমাদের রিকুইজিশন দেওয়া ছিল, আমাদের পুলিশ ফোর্সের রিকুইজিশনটাও নেয়নি থানা থেকে। কলার চিপে ধরে ইয়ে করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। তারপরে আমাদের এই যে বড় সাহেব, তারপর হচ্ছে আড়াই সাহেবেরা যখন দেখলেন তখন আমাকে ছাড়া হয়, নাহলে আমাকে গুম করে দেওয়ার মতন অবস্থায়। এই ঘটনা সামনে আসতেই বালি মাফিয়াদের সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগে সরব বিজেপি। তৃণমূল এবং প্রশাসনের উদ্যোগে এখানে বালি মাফিয়ারা বালি পাচার করছে। দোষীদের যদি আপনারা কোনো ব্যবস্থা নিতে না পারেন তাহলে আমরা এই গঙ্গারামপুরে বৃহত্তর আন্দোলন করে তুলব। ওনারা এফআইআর করলে পুলিশ জাস্টিফাই অ্যাকশন নেবে এবং এগুলার ক্ষেত্রে অপরাধীদের আড়াল করার কোনো চেষ্টা তৃণমূল করবে না। শুধু দক্ষিণ দিনাজপুরই নয়, উত্তর দিনাজপুরেও বালি মাফিয়াদের দাপাদাপি। অভিযোগ, নাগর নদীর বুক খালি করে প্রকাশ্যে চলছে বেআইনি বালি ও মাটি উত্তোলন। এর জেরে বদলে যাচ্ছে নদীর গতিপথ, জমিহারা কৃষকরা। নদীর পাশ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা। এতে আমরা গ্রামবাসী দুঃখিত, আমরা কিছু বলতে পারছি না ভয়ে। নাগর নদীর এই ধ্বংসের পেছনে তৃণমূল এবং 2 ব্লকের প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত। এলাকার তৃণমূল নেতৃত্ব বিজেপি তোলা অভিযোগ অস্বীকার করলেও স্থানীয় পঞ্চায়েত প্রধানের গলায় তো অন্য সুর। এটা বিরোধীদের মিথ্যা অভিযোগ। এখানে শাসক দলের তৃণমূল কংগ্রেসের কোনো লোক এখানে জড়িত নেই, আর যারা জড়িত থাকবে তাদেরকে আমরা তো ব্যবস্থা নিবই। আমরা প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন আসছে, কাজ বন্ধ হচ্ছে, আবার 2 দিন থাকার পরে আবার শুরু হচ্ছে, এভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে। বুঝুন তাহলে, পঞ্চায়েত প্রধানই দাবি করছেন 2 দিন বন্ধ থাকে, তারপর আবার শুরু হয়ে যায় বেআইনি কারবার। কিভাবে বলুন তো? পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করেই দিনের পর দিন এই কারবার চলছে। নদীর গতিপথ বদলে যাওয়ার কারণে আগামী দিনে যে ভয়াবহ বিপদ আসতে চলেছে তা কি অজানা প্রশাসনের? রূপক সরকার ও রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। নরেন্দ্র মোদীকে মণিশঙ্কর আইয়ার চাওয়ালা বলেছিলেন, এমনকি নরেন্দ্র মোদী নিজেকে চকিদারও বলেছেন। এবার নদিয়ার এমন একজনের সঙ্গে পরিচয় করাবো যিনি একাধারে চাওয়ালা এবং চৌকিদারও। বেলডাঙ্গার অরক্ষিত রেলের যে ক্রসিং রয়েছে সেখানে বিনা বেতনে চৌকিদারের কাজ করছেন চাওয়ালা ননীগোপাল। প্রায় প্রত্যেক দিন টাইম টেবিল মেনে কাজ করে যাচ্ছেন বিনা বেতনে, কোনো রকম বিশ্রাম নেই, সারা দিন ধরে পরিশ্রম করছেন। গাড়ি ঘোড়াগুলো আটকিয়ে মানুষজনকে দাঁড় করে রাখি, ট্রেন পাস হওয়ার পরে আমি দোকানে চলে যাই। আবার না, ভদ্রলোক রেলের কোনো কর্মী নন, কিন্তু এভাবেই রেল ও মানুষের সুরক্ষায় দিনের পর দিন স্বেচ্ছায় কাজ করছেন তিনি। শান্তিপুর থেকে কৃষ্ণনগর রেল লাইন, রেল চলে টাইম টেবিল মেনেই। মাঝে বেলডাঙ্গা মোড়, যা কিনা জাতীয় সড়কের সংযোগকারী অংশ। শয় শয় মানুষ যাতায়াত করলেও এখনও রেলগেট নেই, তাই দিনের নির্দিষ্ট সময়ে পথচারী, গাড়ি ঘোড়া সবটা সামলান ননীগোপাল। আমি এভাবে এখানে 2 টাইম ট্রেন যায়, একটা হচ্ছে আপনার হচ্ছে কৃষ্ণনগর থেকে শান্তিপুরে, আর একটা হচ্ছে শান্তিপুর থেকে কৃষ্ণনগর, 2 টাইম ট্রেন। তা আমি এখানে চায়ের দোকান আছে, তা আমি ট্রেন আসার আগে দিয়ে আমি এখানে আসি, এসে আমি ট্রেনগুলো যাতে যেতে পারে সাধারণ মানুষ গাড়ি ঘোড়াগুলো দাঁড় করাই। রেল লাইনের পাশেই চায়ের দোকান, দোকান সামলানোর পাশাপাশি জনতার সুরক্ষার দিকটাও সামলাতে হয় ননীগোপালকে। এবার আমি নিজে দেখবো যে কিছু মানুষ ক্ষতি হয়ে যাবে, এটা আমার ভালো লাগবে না, ওই জন্য করি। দুর্ঘটনা কোনো কিছু না ঘটে, যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য। আর এটা আজকে থেকে না, যখন ন্যারোগেজ ছিল ডিজেল ট্রেন তখন থেকে, তখন দোকানটা আমার সামনে ছিল একদম, তখন থেকে আমি করে আসি 1997 সাল থেকে। রোদ, ঝড়, বৃষ্টি, লাগাতার স্বার্থহীন নিরলস কাজ, কুর্নিশ জানাতে ভোলেন না পথচারীরাও।
খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে যে ওই লোকটা যে সাহায্য করে না, এটা হলো খুব মূল্যবান। বিশাল বিপদের হাত থেকে যে কী উদ্ধার করে, নাহলে হাজার লোক মরে যায় এখানে। অবশ্যই এখানে একটা গেট প্রয়োজন আছে। রেলের আধিকারিকরা তো আসছেন, এসে ওনারা তদারকি করে যান, এবং এর যে সুরাহা কবে হবে সেটা রেল দপ্তর বলতে পারবে। তবে এখানে একটা গেটের খুবই প্রয়োজন। এখন ননীদারা আছে বলে আমরা বুঝতে পারি না, কিন্তু ননীদার হয়তো দোকান যেদিনকে বন্ধ থাকে সেদিনকে তো সমস্যায় পড়তে হয় মানুষকে। কিন্তু রেলগেট নেই, কেন এই ঝুঁকির মধ্যে যাতায়াত করতে হয় পথচারীদের? রেলের দাবি, আনঅথরাইজড লেভেল ক্রসিং গেট, যেটা শিয়ালদা ডিভিশনে বেশ কিছু জায়গা আছে, সেইগুলোকে আটকানোর জন্য আমরা ওখানে দেখবেন ব্যারিকেড করে দিচ্ছি। আর যেখানে যেগুলো এইগুলো আমরা নোটিস করেছি সেগুলোকে আমরা করে দিচ্ছি, মানে ওখানে ব্যারিকেডিং করে দিচ্ছি। রেলের মানচিত্র অনুযায়ী নাকি বেলডাঙ্গার এই সংযোগস্থলে রেলগেট বসেনি, কিন্তু বাস্তবে এখান দিয়েই তো যাতায়াত করছেন শয়ে শয়ে মানুষ। ননীগোপাল নিয়মের ব্যাকরণ বোঝেন না। ছাপোষা ননীগোপাল জীবন বাঁচানোর ব্যাকরণ মেনে কাজ করে যান প্রতিদিন, প্রতিটা মুহূর্ত, বিনা স্বার্থে, বিনা পারিশ্রমিকে। রক্ষীর কাজ করতে হচ্ছে এবার আমজনতাকে। এলাকার উন্নয়নে প্রশাসনের ওপর তারা আস্থা হারাচ্ছেন দিনকে দিন। এর আগে আপনাদের দেখিয়েছিলাম ঘাটালে, সেখানে এক ব্যক্তি তিনি ব্যক্তিগত উদ্যোগে সেতু নির্মাণ করলেন। এবার যে ছবিটা দেখাবো সেটা জলপাইগুড়ির ধূপগুড়িতে। সেখানে নিজেদের বাঁচাতে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে নদী বাঁধ তৈরি করছেন। দেখুন সেই ছবি। জলঢাকা নদীতে দেদার ভাঙন, ইতিমধ্যেই তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি। নদীর পার দিয়ে যাতায়াত করেন এলাকাবাসী, সেই পারও এবার ভেঙে যাচ্ছে। সমস্যায় পড়েছে ধূপগুড়ির বারোঘরিয়া পাটকিদহ গ্রামের প্রায় 200 পরিবার। গ্রামবাসীদের আশঙ্কা, বর্ষায় গ্রামে ঢোকার রাস্তাটাই নদী গর্ভে চলে যাবে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়েই নিজেরাই চাঁদা তুলে নদী বাঁধ তৈরির কাজ শুরু করেন গ্রামবাসীরা। তখন বলছে যে কাজটা হবে, আবার বলে যে এখানে অনেক টাকার দরকার, অল্প টাকায় কাজ হবে না, এইরকম তাল বাহানা দিয়ে আমাদের কাটা দিচ্ছে। দেখে শুনে বললো বোল্ডারে বেসিং হবে, এটা হবে, ওটা হবে, খালি এইভাবেই বলে যায়, কাজের কাজ কোনোই হয় না। এখন আমরা বিরোধী পঞ্চায়েত, আমাদের যে শাসক দল আছে তাদেরকে জানানো হচ্ছে, তারা কোনো মতেই গুরুত্ব দিচ্ছে না। একটু উদ্যোগ নিয়ে চাঁদা ভাদা করেই আপাতত এখানকার লোককে চলার মতো পরিস্থিতি করে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে ভোটের আগে প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট মিটতেই ভোঁভা। সমস্যা থেকে যায় সেই তিমিরেই। ঠিক যেই কারণে প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে কাঁসাই নদীর ওপর 24 লক্ষ টাকা খরচ করে ব্যক্তিগত উদ্যোগে সেতু গড়েন স্থানীয় বাসিন্দা গোপাল মুর্তি। এবার ধূপগুড়ি পাটকিদহের বাসিন্দারাও সেই পথেই হাঁটলেন। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। যে দেশ একবার ভেঙেছে তা আবার ভাঙতে পারে, একথা বলেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ভারতের এক কূটনীতিক তিনি বলেছিলেন, মুম্বাইয়ে হামলার মতো ঘটনা ঘটলে পাকিস্তানকে বালুচিস্তান হারাতে হতে পারে। ইতিমধ্যেই আমরা জানি বালুচিস্তান একেবারেই পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে। আর অন্যদিকে এবার গর্জে উঠছে পাক অধিকৃত কাশ্মীরও। অতিরিক্ত কর, অন্যায্য বিদ্যুৎ বিল, মুদ্রাস্ফীতি, নানা কারণে তারা গর্জে উঠছে। তারা তাদের হকের জন্য আন্দোলন করছে। আর এই পরিস্থিতি সামলাতে গিয়ে নাকানি চোবানি খাচ্ছে পাক প্রশাসন। অনুচ্ছেদ 370 বিলোপের আগে আজাদি স্লোগান শোনা যেত শ্রীনগরে। উন্নয়নের সিঁড়ি চড়ে শ্রীনগর বদলে গিয়েছে। আর পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে শোনা যাচ্ছে আজাদি স্লোগান। মাত্রাতিরিক্ত কর, মুদ্রাস্ফীতি এবং বিদ্যুতের অন্যায্য মাশুলের বিরুদ্ধে গর্জে উঠেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ। জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটি এবং আওয়ামী অ্যাকশন কমিটি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে শামাহানি, শেহেনশাহ, মিরপুর, রাওয়ালকোট, খুটিরাট্টা, তত্ত্বপানি,
হাতিয়ানবালার মতো জনপদগুলিতে। কেন এই বিক্ষোভ? কারণ ধর্মের বড়ি গিলিয়ে আর ভুলিয়ে রাখা যাচ্ছে না। পাকিস্তানের অর্থনীতি কার্যত ধুঁকছে। আন্তর্জাতিক অর্থভান্ডার শর্ত দিয়েছে, ভারী কর বলবৎ করলে তবেই ঋণ দেওয়া হবে। শেহবাজ শরীফ সরকার সেই শর্ত মেনে কর বসিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের নাগরিকদের কাঁধেও করের বোঝা। পাকিস্তানের বিদ্যুতের মাসুল আকাশ ছোঁয়া। পাক অধিকৃত কাশ্মীরের মানুষও মাসুল গুনছেন। তার উপর লোডশেডিং। পাক অধিকৃত কাশ্মীরের জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎও পাকিস্তানের বড় শহরগুলিতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই বঞ্চনার বিরুদ্ধেই নিয়ন্ত্রণ রেখার ওপারে কাশ্মীরিরা সরব। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ পাকিস্তানের পুলিশ। পাকিস্তানের পুলিশ কর্মীদের কার্যত ফেলে পিটিয়েছেন বিক্ষোভকারীরা, যারা একসময় নিয়ন্ত্রণ রেখার এপারে পাথর ছোড়ায় উস্কানি আর অর্থের যোগান দিত। তারা দেখছেন তাদের নিয়ন্ত্রিত অংশেও মানুষ পাথর ছুটছে। পাক অধিকৃত কাশ্মীরিদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র নেই, ভাড়ারে RTX নেই, জঙ্গি অনুপ্রবেশ নেই, কিন্তু শান্তিপ্রিয় নিরীহ মানুষগুলোকে সামলাতে পারছে না পাকিস্তানের পুলিশ। কারণ পেটের জ্বালায় মাথায় খুন চেপে গিয়েছে মানুষের। বিক্ষোভ দমন করতে পাকিস্তানের সীমান্তরক্ষী রেঞ্জার্সদের নামানো হয়েছে। পাকিস্তানের সেনাও নেমেছে উপদ্রুত অঞ্চলে। বিক্ষোভকারীদের দাবি, স্বয়ংক্রিয় রাইফেল থেকে তাদের ওপর গুলি চালানো হয়েছে। যদিও হতাহতের কোনো খবর বাইরে আসতে দেওয়া হয়নি। বল প্রয়োগ করে হয়তো বিক্ষোভ দমন করা যাবে, কিন্তু কোমর ভেঙে যাওয়া পাকিস্তানের অর্থনীতি কি পাক অধিকৃত কাশ্মীরের পেটের জ্বালা প্রশমিত করতে পারবে? যদি না পারে তাহলে কি হবে? কয়েকদিন আগেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, ভারতের অর্থনৈতিক উন্নতি দেখে পাক অধিকৃত কাশ্মীরের মানুষই ভারতে যোগ দিতে চাইবেন। पाक अधिकृत कश्मीर में रहने वाले लोगों के भी को भी अब लगता है पाकिस्तान हमारा विकास नहीं कर सकता है। विकास यदि कोई कर सकता है तो भारत ही कर सकता है, प्रधानमंत्री मोदी ही कर सकते हैं। और शायद पाक अधिकृत कश्मीर के रहने वाले लोग भी ये कहेंगे, हम अब भारत वाले कश्मीर के साथ जाना चाहते हैं, यानी भारत के साथ जाना चाहते हैं। डिफेंस मिनिस्टर कह रहे हैं तो करें, हम कौन से रोकने वाले हैं? हमें तो पहुंचेंगे नहीं। ये भी याद रखे वो भी चूड़ियां पहने हुए नहीं है, याद रखिए। उनके पास भी एटम बम है, याद रखिए। পাকিস্তান চুরি পরে বসে নেই বলছেন ফারুক আব্দুল্লাহ। পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরে এলে তার রাজনৈতিক অস্তিত্বের সংকট হতে পারে, তাই হয়তো এই মন্তব্য। কিন্তু বাস্তবে কি পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরিয়ে আনা সম্ভব? বিদেশমন্ত্রী জয়শঙ্কর ইঙ্গিত দিচ্ছেন কিছুই অসম্ভব নয়। So all I can say with respect to POK, that there is a parliament resolution. Every political party of this country is committed to ensure POK, which is a part of India, returns to India. This actually is our national commitment. I didn't used to get people ask us about this 10 years ago or even 5 years ago. It is when we have done, when we have put 370 to rest. Now people understand, yes, the POK is also important. পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, তা ভারতে ফেরানোর চেষ্টা হবে। ভারতের সংসদে এ নিয়ে ইতিমধ্যেই সর্বসম্মত প্রস্তাব পাশ হয়ে গেছে। মুজাফফরাবাদের জ্বলে ওঠা আগুন কি আশার আলো দেখাচ্ছে নিয়ন্ত্রণ রেখার এপারে? भारतीय जनता पार्टी का स्टैंड अफर है। पाक ऑक्यूपाई कश्मीर की इंच इंच भूमि भारत की है और वो भारत में रहनी चाहिए। TV9 বাংলা। আকাশে আজ রঙের মেলা, দূর দূরান্তে মেরুজ্যোতির খেলা।
সুধীন দাশগুপ্তর লেখা এই গানের লাইনগুলো একটু অদল বদল করে নেওয়াই যায়, কি বলে? ধরতে পেরেছেন কি যে হিন্ট দিচ্ছি? আসলে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে আকাশে আলোর রঙের ছটা, অরোরা বোরিয়ালিস, মেরুজ্যোতি। তা দেখতে মানুষ ভিড় করেছেন বিভিন্ন জায়গায়। শুনলে আশ্চর্য হবেন, লাদাখ থেকেও দেখা গিয়েছে এই মেরুজ্যোতি। আকাশে রঙের খেলা দেখতে ভালো লাগছে তো, কিন্তু শুধু ভালো লাগাতে সীমাবদ্ধ থাকলেই হবে না, এর নেপথ্যে রয়েছে আশঙ্কার জায়গায়। কেন কেন বলছি, দেখুন ডিটেল রিপোর্ট। মেরু প্রদেশের আশপাশে অরোরা বোরিয়ালিসের দেখা পাওয়া যায়, যাকে বাংলায় বলে মেরুজ্যোতি। রঙের খেলা দেখতে উত্তর মেরুর কাছে ছুটে যান অনেকেই, কিন্তু এবার আর শুধু মেরুর কাছে নয়, অনেকটা দক্ষিণ অক্ষাংশ থেকেও মেরুজ্যোতির ছটা দেখল জনতা। সাক্ষী আমেরিকার ফ্লোরিডা, মিনেসোটা, মিসৌরির মতো শহর। সাক্ষী ব্রিটেন, ফ্রান্স, ইতালির একটা বড় অংশ, যেখানে চট করে অরোরার উপস্থিতি নজরে পড়ে না। নেপথ্যে বিরল এবং অতি শক্তিশালী সৌরঝড়। ব্রিটেনের কর্নওয়াল কাউন্টিতে থাকেন প্রবাসী বাঙালি অনুরাগ রায়। ফেসবুকে লিখেছেন, বেডরুমে শুয়ে অরোরা দেখতে পাবো কখনো ভাবিনি। কানাডার মন্ট্রিয়ালে থাকেন মধ্যমগ্রামের তরুণী সঞ্জিমা পাল। গত ডিসেম্বরে আলাস্কায় গিয়েছিলেন অরোরা দেখতে, এবার মন্ট্রিয়ালে ঘরের কাছেই অরোরা দর্শন। কালকে হঠাৎ একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলাম। সোলার স্টর্ম এত স্ট্রং ছিল যে কালকে শহরের মধ্যে বসেই, একদম শহর থেকে জাস্ট 10 মিনিটে, শহরের মধ্যখানে 10 মিনিট দূরত্বে আমার বাড়ি থেকে একটা পাহাড় আছে মন্ট রয়্যাল, যার থেকে মন্ট্রিয়াল নামটাই হয়েছে। সেই পাহাড়ের ভেতরের জঙ্গলে যখন ঢুকলাম রাত্রির 1টার সময়, তখন গিয়ে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলাম। আলাস্কায় গিয়ে অরোরা দেখেছিলেন টরন্টোর প্রবাসী বাঙালি অর্ক দে। এবার টরন্টোয় বাড়িতে বসেই আকাশ জুড়ে মেরুজ্যোতি দেখে ফেললেন আদতে কাঁচরাপাড়ার বাসিন্দা। এর আগে আমি আলাস্কায় নর্দার্ন লাইটস দেখেছি, কিন্তু এবার বাড়িতে বসে এত সুন্দর নর্দার্ন লাইটস দেখতে পাবো সেটা কোনোদিন ভাবিনি। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, আবার রিভিজিট করা, এবার অনেক বেশি কালার্স দেখতে পেয়েছি, খুব ভালো লাগছে। শুধু আমেরিকা বা ইউরোপের বিস্তীর্ণ তল্লাট নয়, ভারতও সাক্ষী। লাদাখের হ্যানলে ও লাগোয়া অঞ্চলে লেন্সবন্দি হয়েছে অরোরা। আকাশের রঙের পরিবর্তন রেকর্ড করেছে হ্যানলের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের অবজারভেটরি। একবার দেখে নেওয়া যাক অরোরা বোরিয়ালিস বা মেরুজ্যোতি কখন দেখা যায়। সৌরঝড় পৃথিবীতে পৌঁছলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষ হয়। ইলেকট্রনের সঙ্গে বায়ুমণ্ডলের অক্সিজেন ও নাইট্রোজেনের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে ইলেকট্রনের শক্তির হাত বদল, তারই ফলাফল আকাশ জুড়ে আলোর মেলা। মেরু থেকেও দূরে কেন অরোরার দেখা মিলল এবার? বিশেষজ্ঞরা বলছেন, অত্যন্ত শক্তিশালী সৌরঝড় G5 গোত্রের জিওম্যাগনেটিক স্টর্ম। 2003 সালের পর G5 গোত্রের সৌরঝড়ের সাক্ষী পৃথিবী। সূর্যের যে অঞ্চলে সৌরঝড় তা পৃথিবীর পরিধির 17 গুণ। ওই তল্লাট সূর্যের মোট পরিধির প্রায় 14%। সূর্যের অনেকটা অঞ্চল সক্রিয়, ফলে সৌরঝড়ের দাপটও বেশি। তবে সবটাই যে মোহিত করে দেওয়ার মতো ঘটনা তা নয়। বিশ্বের সমস্ত মহাকাশ গবেষণা সংস্থাকে মহা উদ্বেগে রেখেছে বিরল এই সৌরঝড়। সৌরঝড়ের আঁচ থেকে বাঁচতে অনেক সংস্থাই নিজেদের উপগ্রহ সাময়িকভাবে বন্ধ রেখেছে, ফলে পরিষেবার ঘাটতির আশঙ্কা। স্টারলিংকের কর্ণধার ইলন মাস্ক যেমন লিখেছেন, এখনো সব ঠিকঠাক, তবে ভয়াবহ চাপ যাচ্ছে উপগ্রহের উপর। ভারতের সৌরযান আদিত্য কেমন আছে, খোঁজ চলছে তারও। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। সৌরঝড় তো দেখলেন, এবার একটু কালবৈশাখীর কথা বলি। গত সোমবার থেকে রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তার জেরে তাপপ্রবাহে আপাতত ছুটি। কিন্তু জানেন তো, মনে হচ্ছে এই সুখের দিন শেষ হতে চলেছে, কারণ জ্যৈষ্ঠের শুরুতেই তাপপ্রবাহ আবার চালু হতে পারে এবং তাপমাত্রা কতটা কোথায় গিয়ে পৌঁছবে একবার দেখুন। সোমবার থেকে বৃষ্টি বাদলা লেগেই রয়েছে। রোজই বৃষ্টি পাচ্ছে বাংলার কোনো না কোনো প্রান্ত। 7 দিন হয়ে গেল ছুটিতে তাপপ্রবাহ। ব্যবসা গরমও সেভাবে দাঁত ফোটাতে পারেনি। যখনই একটু অস্বস্তি বেড়েছে তখনই বৃষ্টিতে ধুয়ে গিয়েছে গরম। তবে এবার সুখের দিন শেষ হবার পথে।
সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 5 ডিগ্রি ওপরে উঠলে তাপপ্রবাহ ঘোষণা করে আবহাওয়া দপ্তর। এখনও সেই সতর্কতা জারি হয়নি, তবে জ্যৈষ্ঠে তাপপ্রবাহের জুজু যথেষ্টই। কি বলছে পূর্বাভাস? বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। জ্যৈষ্ঠের শুরুতে কদিন বৃষ্টির আশা নেই দক্ষিণবঙ্গে। 15 তারিখের পর থেকে কিন্তু আর কোনো বৃষ্টিপাত নেই, এই জন্যে 16, 17, 18 ড্রাই এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল। বৃষ্টি কমলেই ফের তাপের জ্বলুনি ফিরবে পশ্চিমাঞ্চলে। ফের 41 থেকে 42 ডিগ্রিতে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে তাপ আর্দ্রতার অত্যাচার বাড়বে কলকাতায়। ঘামটা কিন্তু হতে পারে, মানে একটু অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু হতে পারে। 37 থেকে 38 ডিগ্রির আশপাশে থাকবে আলিপুর, দমদমের তাপমাত্রা। আগেরবার 3 সপ্তাহ ধরে তাপপ্রবাহের লম্বা স্পেল সয়েছে বাংলা। এবার তাপের জ্বলুনি কতদিনের? উত্তরের খোঁজে হাওয়া অফিস। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।